ব্রিগেড হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে আজকের এই পর্বটা করছি, তার কারণ ব্রিগেডের পরে কিছুটা সময় দেওয়ার দরকার ছিল এটা দেখার জন্য যে মানুষ কি যুক্তি দিচ্ছেন, কিভাবে বিষয়টাকে সাজাচ্ছেন, কিভাবে এই নিয়ে কথা বলছেন। কারণ এই মুহূর্তে অ্যাকশনের থেকে রিয়াকশনের পালা বেশি। দেখুন, একটা বিষয় খুব পরিষ্কার করে বোঝা দরকার, আর সেটা হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্ক যদি এখনো পর্যন্ত কার্যকর হয়ে থাকে, তাহলে আপনি আব্বাস সিদ্দিকিকে সাম্প্রদায়িক মনে করেন কি করেন না সেটা ম্যাটার করে না। এটাও ম্যাটার করে না যে আপনি আব্বাস সিদ্দিকিকে মৌলবাদী মনে করেন কি না। নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচনের জন্য যা গাইডলাইন বা নিয়ম দেওয়া হয় সেইগুলো যদি তিনি এবং তার দল মানেন, সেইগুলো যদি তারা ফলো করেন, তাহলে নির্বাচনে দাঁড়ানো থেকে, প্রার্থী দাঁড় করানো থেকে কিন্তু তাকে কেউ বিরত রাখতে পারবেন না। এই একই সুরে বলা যায় যে যারা যোগী আদিত্যনাথকে সাম্প্রদায়িক বলে প্রচুর চেঁচামেচি করতেন, তারাও কিন্তু যোগী আদিত্যনাথের নির্বাচনে দাঁড়ানো থেকে তাকে বিরত করতে পারেননি। তেমনি ইটালিয়ান বৌমা বলে আটকানো যায়নি সোনিয়া গান্ধীকে। তাহলে কেসটা কি? সমস্যাটা হচ্ছে সমস্ত তর্ক বিতর্ক কথাবার্তা তখন শুরু হয় যখন এই আব্বাস সিদ্দিকি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এগুলোকে অন্যরকম একটা মোড়কে সাজিয়ে নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হয় যে না না, ও আসলে এরকমটা নয়, ও আসলে ওরকমটা, ও আসলে এইটা বলতে চায়নি, ও আসলে ওইটা বলেছিল। আচ্ছা, ওরা করলে কোনো দোষ নেই, আমরা করলেই দোষ। এই ধরনের যে যুক্তিগুলো দেওয়া হচ্ছে, এতে কিন্তু লাভ কিছুই হচ্ছে না। এই ক্যাচালগুলোর মধ্যে, এই বিতর্কের মধ্যে আপনি ঢুকতে চান, তার কারণ কথায় কথা বাড়ে। আর এই মুহূর্তে এটা বেশ মুচমুচে একটা টপিক। যেমন একটা যুক্তি বাজারে খুব ঘুরছে, আব্বাস সিদ্দিকি ততটাই সাম্প্রদায়িক যতটা সাম্প্রদায়িক যোগী আদিত্যনাথ। এবার এই ধরনের যুক্তি দিয়ে বাহবা কোরানোর থেকে এই যুক্তিগুলোর বুমেরাং হয়ে ফিরে আসার সম্ভাবনাই বেশি। তার কারণ হচ্ছে যোগী আদিত্যনাথ কিন্তু কোথাও হত্যে দিয়ে পড়ে থেকে এই কথাটা প্রমাণ করার চেষ্টা করেননি যে দেখো বাপু, আমি সেকুলার, আমাকে সেকুলার তাই ভোট দাও। আর দ্বিতীয় কথা হচ্ছে, যোগী আদিত্যনাথের রাজ্যে ইসলাম ধর্মাবলী মানুষজন, দলিত মানুষজন, আদিবাসী মানুষজনদের উপর যেরকম অত্যাচার হয়, যে ধরনের খবর আমরা দেখতে পাই, সেইগুলো পশ্চিমবঙ্গে না হওয়াটাই কিন্তু কাম্য। কাজেই এই যুক্তিগুলোর এখানে কোনো মানেই হয় না। তার থেকে বরং এইটা বলা ভালো যে হ্যাঁ ঠিক আছে, আমরা জোট করেছি, মানতে পারলে মানো, না মানতে পারলে কাটো। দু নৌকায় পা দিয়ে কিন্তু এগোনো যাবে না, দু নৌকায় পা দিয়ে এই বৈতরণী কিন্তু পার করা যাবে না। এখন আরেকটা যে কথা বারবার বলা হচ্ছে যে আমরা জোট করেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে, আব্বাস সিদ্দিকির সঙ্গে নয়, এইটা কিন্তু খুব বিশ্বাসযোগ্য একটা কথা নয়। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে দল, সেই দলের খাতায় কলমে আব্বাস সিদ্দিকি কিন্তু কেউ নন, কোনো পদকর্তা নন। বরঞ্চ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রেসিডেন্ট হলেন শিমুল সোরেন এবং চেয়ারম্যান হলেন নওশাদ সিদ্দিকি। কিন্তু তারপরেও ব্রিগেডে কিন্তু এই দুজনের মধ্যে থেকে কাউকে বক্তব্য রাখতে শোনা যায়নি। শোনা গেছে কাকে? আব্বাস সিদ্দিকিকে। একটা কথা ছিল, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই জিনিসটাও অনেকটা সেই রকমই। ব্রিগেডের লোক দেখে অনেকেই যেমন এই কথা বলেছেন যে দূরবীন দিয়ে খুঁজতে হবে আপনাদের ব্রিগেডের লোক, তেমনই আবার অনেকেই এই বলেও খোঁচা মেরেছেন যে লোকজন তো সব এসেছিল ভাইজানকে দেখার জন্য। তা ভালো কথা, আব্বাস সিদ্দিকি সেই ভিড়টা দিতে পেরেছিলেন, লোক টানতে পেরেছিলেন, তাহলে তার সঙ্গে যারা জোট করেছেন তাদেরই আব্বাস সিদ্দিকিকে নিয়ে এত ছুতমার কিসের? বিষয়টা হচ্ছে, এই প্রশংসাটা আব্বাস সিদ্দিকিকে করতেই হবে যে তিনি কিন্তু নিজের স্ট্যান্ডের জায়গায় একেবারে পরিষ্কার, নিজের স্ট্যান্ড কিন্তু তিনি ঠিক রেখেছেন, তিনি কোনো ভণ্ডামি করছেন না। তার কাছে সেকুলারিজমের যা মানে তিনি সেই রকম কথা বলে চলেছেন, সেই রকম কাজ করে চলেছেন, নিজের ভোটার বেসকে হাতে রাখার জন্য যা যা করার দরকার তিনি সেগুলো করছেন। তিনি কিন্তু ভণ্ডামি করছেন না, যেটা আগেই বললাম। রাস্তার মোড়ে দাঁড়িয়ে হঠাৎ করে নিজেকে সেকুলার প্রমাণ করার জন্য তিনি শুয়োরের মাংসও খাচ্ছেন না, কিংবা হঠাৎ করে কাল থেকে ফেজ টুপি ছেড়ে দিয়ে অন্য কোনো টুপি পরারও চেষ্টা করছেন না। নিজের ভোটার বেসকে হাতে রাখার জন্য যা যা করার দরকার সেইটা তিনি করছেন। কিন্তু এই যে একটা হায়ার মরাল গ্রাউন্ড নেওয়ার চেষ্টা, যেটা বছরের পর বছর ধরে অন্যকে ঠোকা দিয়ে কথা বলার একটা জায়গা তৈরি করেছে, এবং তারই সঙ্গে ভোট শেয়ার তলানিতে নেমে গেলেও দেখো আমাদের কিন্তু একটা প্রেস্টিজ আছে, আমরা কিন্তু ধর্মনিরপেক্ষ, আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এবং এই জায়গাটায় কোনোভাবেই যেন কোনো কলঙ্ক না লাগে তার একটা আপ্রাণ চেষ্টা আজকে এই নাস্তানাবুদ জায়গায় নিয়ে এসে ফেলেছে। এবং তারই সঙ্গে আগে তো নিজের ঘর সামলাতে হবে, তারপরে তো পর। আগে নিজের দলের মানুষজন, শরিক দল, তাদেরকে বোঝাতে হবে, তারপরে তো পরের কথায় আসবেন। আগে ঘর, তবে পর। 1939 সালে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন সুভাষচন্দ্র বসু। সেই ফরওয়ার্ড ব্লক এখন বামফ্রন্টে রয়েছে। আইএসএফ এবং আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে একটি চিঠি লেখেন, এবং সেখানে তিনি জানতে চান যে আইএসএফ যে ধর্মনিরপেক্ষ তার প্রমাণটা কি। এবং সেই কারণেই ফরওয়ার্ড ব্লক কিন্তু এবারের ব্রিগেডে আসতে চায়নি, যদিও পরবর্তীকালে তারা এসেছেন অনুরোধে।
একই সঙ্গে রাজ্যের বাম তথা সিপিআইএম নেতারা যেরকম আব্বাস সিদ্দিকী এবং আইএসএফকে নিয়ে হইচই করছেন, সেখানেই অন্যরকম সুর শোনা যাচ্ছে উত্তরবঙ্গের বাম নেতাদের গলায়। বলছেন উত্তরবঙ্গে আব্বাস সিদ্দিকীর অনুগামী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন কার্যত নেই বললেই চলে। পীরজাদা আব্বাসের কোনো প্রভাব এখানে পড়বে না, তাই তারা আব্বাসকে ছাড়াই বিভিন্ন রকম প্রচারের পরিকল্পনা করছেন, কারণ আব্বাস সিদ্দিকীকে সেখানে দরকার নেই, তার দল আইএসএফকেও সেখানে দরকার নেই। এখন প্রশ্নটা হচ্ছে, উত্তরবঙ্গের ইসলাম ধর্মাবলম্বী মানুষজন, আদিবাসী বা দলিত সম্প্রদায়ের মানুষজন কি দুম করে এক রাতের মধ্যে হাওয়া হয়ে গেলেন? তা তো নয়। তাহলে আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সেখানে দরকার নেই কেন? যাকগে, নিজেদের গোয়ালের গরু নিজেরা ঠিক বুঝিয়ে নেবেন, নিজের দলের লোকজন নিজেরা ঠিকমতো বুঝিয়ে নেবেন। এইবার আসা যাক জোটের অন্য শরিকের কথায়। বামফ্রন্টের সঙ্গে আব্বাস সিদ্দিকীর ডিল হয়ে গেছে। ব্রিগেডের মঞ্চে বামফ্রন্ট রয়েছে, আব্বাস সিদ্দিকী রয়েছেন, পাশে রয়েছে কংগ্রেস। সেইখানে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকী বললেন, আপনারা অনেকেই হয়তো এটা ভাবতে পারেন যে কেন জোট শরিক হিসেবে আমি বামফ্রন্টের কথাই বললাম আর কংগ্রেসের কথা বললাম না। এইখানে আমি স্পষ্ট করে বলে রাখতে চাই যে আমি ভাগিদারি করতে এসেছি, কারুর তোষণ করতে নয়। আব্বাস সিদ্দিকী ভীষণ স্পষ্ট তার নিজের কথায়, তার নিজের স্ট্যান্ডে। নতুন রাজনীতি করতে নেমেছেন তিনি, তার হাতে লোকজন রয়েছেন। তিনি কেন আপনার কথা শুনবেন? তিনি কেন আপনাকে তেল দেবেন? তেল দেবার দরকার তো আপনার। আপনি এখন যদি বাবা বাছা করে তাকে নানান রকম পাঠ পড়ানোর চেষ্টা করেন, সোনা মানিক আমার এরকমটা বলে না, ওরকমটা বলতে হয়, তাহলে সে শুনবে কেন? ব্রিগেডের মঞ্চে ঘটে যাওয়া এই ঘটনার পরে বিমান বসু বলেন যে আমরা অর্থাৎ বামফ্রন্ট এইটাকে সমর্থন করে না। তার কথা অনুযায়ী বামফ্রন্ট এইটাকে সমর্থন করে না। জোট শরিক হিসেবে দলের বিভিন্ন লোকজন যখন একসঙ্গে থাকেন, তখন একই সুরে কথা বলতে হয়। নতুন দল হয়তো আস্তে আস্তে এটা তাদের বোধগম্য হবে। তা আব্বাস সিদ্দিকী তো মঞ্চে বক্তব্য রাখতেই এসেছিলেন, কথা বলতেই এসেছিলেন। তাকে দেখে কনসার্টে গান করতে এসেছিলেন এমনটা কে মনে করেছেন কে জানে। যাকে অধীরবাবুও মাঝখানে একটু ঘেটে গিয়েছিলেন। তার দলের একজন রাজ্যসভার এমপিও আবার টুইট করে দিয়েছিলেন, কিন্তু সেসবেও বালিচাপা পড়ে গেছে। তার কারণ তারাও ভালো করেই জানেন যে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি, যে গরু দুধ দেয় তার গুঁতো তো সহ্য করতেই হবে। বাই দ্য ওয়ে, আব্বাস সিদ্দিকী বলেছেন কংগ্রেসের কোনো একজন বড় নেতা নাকি বিজেপি এবং তৃণমূলের সঙ্গে ছক কষছে। লজ্জার ব্যাপার মশাই, কালকে রাজনৈতিক দল তৈরি করা একটা ছেলে জেনে গেল আপনারা এখনো খুঁজে যাচ্ছেন। যাই হোক, এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে আবার একটা ক্লিপ খুব ভাইরাল হয়েছে, একটা ভিডিও ক্লিপ। আর সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকীর বেশ অনেকদিন আগের একটা জনসভায় বলা একটি বক্তব্য, যেখানে তিনি বলছেন যে আমি শুধুমাত্র 2021-এর বিধানসভা নির্বাচনের জন্য বাম কংগ্রেসের সঙ্গে জোট করছি। নির্বাচনটা একবার হয়ে যাক, তারপর তাদেরও হিসেব নেওয়া হবে, তারাও তো মানুষের উপর অত্যাচার কম করেনি। এই প্রসঙ্গে যখন প্রশ্ন করা হচ্ছে, তখন বামেদের উত্তর হলো, আরে সে তো অনেকদিন আগের কথা, এখন এই সমস্ত কথা ধরে থেকে বসে কি লাভ? দিনের শেষে হিসেবটা খুব সোজা, আর সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী পশ্চিমবঙ্গের নির্বাচনের মঞ্চে নেমেছেন নিজের ব্র্যান্ড অফ পলিটিক্স নিয়ে, আর সেটা নিয়ে তিনি দারুণ খুশি। বামেরা যারা তার সঙ্গে জোট করেছেন এবং কংগ্রেস যারা করবেন, তারা এই কাজটা করছেন কারণ তারা মনে করছেন এটা করলে তাদের লাভ হবে। লাভ হলে সোনায় সোহাগা, যদি লাভ না হয় তাহলে সেই ঐতিহাসিক ভুল। এইখানে একটা কথা খুব মনে পড়ছে। সাংবাদিকতার দ্বিতীয় বছর যখন দিল্লিতে ছিলাম, তখন আমরা ছোটরা একটা বিষয় নিয়ে তর্ক করছিলাম যে এই দলটা ভালো নাকি ওই দলটা ভালো। এই শুনে পেছনে একজন খুব সিনিয়র ভদ্রলোক বসেছিলেন। তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বেটাজি হামাম মে সব নঙ্গে হতে হ্যায়, মানে রাজনৈতিক মঞ্চে কেউ ধোয়া তুলসী পাতা নয়। আর এই লখনৌর মানুষজন শেরো শায়েরি এসবের কথাতেই যখন আছি, তখন আব্বাস সিদ্দিকীর এই নতুন দল তারা কি করতে চাইছে, তারা কিভাবে মানুষকে তাদের দলের কথা বোঝাতে চাইছে, নিজের জোট শরিককে বোঝাতে চাইছে, এই সমস্ত তাগিদ নিয়ে আরেকটা লাইনের কথা মনে পড়ে যাচ্ছে। মীর তাকি মীরের একটা লাইন। সেখানে তিনি বলেছিলেন, ইবতেদায়ে ইশক হ্যায় রোতা হ্যায় ক্যা, ইবতেদায়ে ইশক হ্যায় রোতা হ্যায় ক্যা, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা। এর মানেটা হলো, এখন তো সবে প্রেম পর্বের শুরু, এখনই কিসের কান্নাকাটি, এখনই কিসের ভয়, একটু অপেক্ষা করুন, দেখুনই না এর পরে কি হয়। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।